হুমকি পাল্টা হুমকি আর চরম উত্তেজনার পর অবশেষে শুরু হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের প্রতীক্ষিত শান্তি আলোচনা। কাল শুক্রবার ওমানে মাস্কাটে আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। ইরান বলছে আলোচনা যদি হয় পারমাণবিক প্রকল্প তাহলে তেহরানের কোনো আপত্তি নেই, কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রশ্নে কোনো ছাড় দেবে না তেহরান। আর এখানেই প্রশ্ন তুলেছে ওয়াশিংটন। ইরানকে লক্ষ্য করে আরব সাগরে মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের রণতরী আব্রাহাম লিঙ্কন। পারমাণবিক শক্তিচালিত এই সুপার ক্যারিয়ারে আছে লেজার গাইডেড মিসাইল বিধ্বংসী ডেস্ট্রয়ার, ৬০ থেকে ৭০টি যুদ্ধবিমান। এই তালিকায় আছে FA-18 সুপার হর্নেট, F-35C বিমান ও স্টিলথ যুদ্ধবিমান। প্রতিটি বিমানে আছে টমাহক মিসাইল সহ বিভিন্ন প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরাক যুদ্ধের পর স্মরণকালের সবচেয়ে বড় যুদ্ধ প্রস্তুতি নিয়েই আরব সাগরে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে আলোচনা। সপ্তাহব্যাপী উৎকণ্ঠার পর চূড়ান্ত হলো সেই আলোচনার দিনক্ষণ। শেষ মুহূর্তে পাল্টে গেল আলোচনার ভেন্যু। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা শুক্রবার সকাল 10টায় ওমানের মাস্কাটে অনুষ্ঠিত হবে। আমি আমাদের ওমানি ভাইদের সব ধরনের প্রয়োজনীয় আয়োজন সম্পন্ন করার জন্য কৃতজ্ঞতা জানাই। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করা ওয়াশিংটন বলছে এই আলোচনা মানে কোনো ছাড় দেয়া নয়। প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের যে কোনো দেশের সাথে কথা বলতে ও বৈঠক করতে প্রস্তুত। আমরা বৈঠককে কোনো ছাড় হিসেবে দেখি না, এমনকি এটিকে বৈধতা দেয়া বলেও মনে করি না। এটি মূলত আমাদের যে কারো সঙ্গে বসে শোনা ও কথা বলা, সে প্রতিপক্ষ বা মিত্র হোক। শুধু পারমাণবিক কর্মসূচি নয়, তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেরও নিয়ন্ত্রণ চায় ওয়াশিংটন। আলোচনা ফলপ্রসূ হতে হলে এতে কিছু বিষয় অন্তর্ভুক্ত থাকতেই হবে। এর মধ্যে রয়েছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী সংগঠনগুলোর প্রতি তাদের সমর্থন, পারমাণবিক কর্মসূচি ও নিজেদের জনগণের প্রতি তাদের আচরণ। এর কারণটাও স্পষ্ট। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সামান্য কিছু দাপট দেখেছে ইসরায়েল। মুখ থুবড়ে পড়েছে তেল আবিবের গর্ব আয়রন ডোম। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে স্পষ্ট জানিয়েছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই, কারণ একই ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশেরই আছে। ইরানের পরমাণু অস্ত্রহীন এই ক্ষেপণাস্ত্র ঘিরে যদি ওয়াশিংটন তার অবস্থান না বদলায়, তবে ভেস্তে যেতে পারে বহুল প্রতীক্ষিত এই আলোচনা। কাজী শাহরিন, স্টার নিউজ। ইরান বারবার দাবি করে আসছে অস্ত্র নয়, পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারই তাদের লক্ষ্য। এ কারণে পারমাণবিক প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কোনো আপত্তি নেই তেহরানের। তারপরও যুক্তরাষ্ট্রের তীব্র চাপ বলছে সমস্যাটি হয়তো অন্য কোথাও। তারই ইঙ্গিত দিচ্ছে বার্তা সংস্থা এপির প্রকাশ হওয়া কিছু স্যাটেলাইট ছবি। ছবিতে দেখা গেছে দুটি পারমাণবিক স্থাপনা নতুন করে কাজ শুরু করেছে তেহরান। 2015 সালের 14 জুলাই অস্ট্রিয়ার ভিয়েনায় স্বাক্ষর হয় জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা JCPOA। চুক্তিটিতে স্বাক্ষর করে ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি। এই চুক্তির লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করা, যার আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাবে ইরান। 2018 সালে ইউরোপীয় মিত্রদের পাশ কাটিয়ে একতরফাভাবে এই চুক্তি থেকে বেরিয়ে আসেন ট্রাম্প। পরে 2025 সালে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সেই চুক্তি থেকে বেরিয়ে আসে ইরানও। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চুক্তিহীনতার সুযোগে নিজেদের পারমাণবিক কর্মসূচি জোরদার করছে ইরান। স্যাটেলাইটের এই ছবি সম্প্রতি ইরানে চলমান বিক্ষোভের সময়ের। ছবিতে দেখা গেছে ইস্পাহান ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ক্ষতিগ্রস্ত দুটি ভবনে নতুন ছাদ তৈরির কাজ চলছে। পারমাণবিক স্থাপনায় দেখা গেছে নতুন তৎপরতা। এই তৎপরতা যুক্তরাষ্ট্রকে এমন বার্তা দিয়েছে যে গেল বছরের হামলার পর তেহরান ওই দুটি স্থাপনায় অবশিষ্ট সরঞ্জাম উদ্ধার করছে বা তৎপরতা গোপন করছে। স্যাটেলাইটের নজরদারি এড়াতেই সেখানে এই ছাদ বানানো হয়েছে বলে ধারণা পশ্চিমা বিশ্বের। পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা, ইরান সম্ভবত সীমিত পরিমাণে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের বিশ্বাস, 2003 সাল পর্যন্ত ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ছিল। তেহরান থেকে প্রায় 220 কিলোমিটার দক্ষিণে নাতাঞ্জ স্থাপনায় মাটির উপরে ও নিচে থাকা ল্যাবরেটরিতে হতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA জানায়, গেল বছরের যুদ্ধের আগ পর্যন্ত সেখানে উন্নত সেন্ট্রিফিউজ ব্যবহার করে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে, যা অস্ত্র নির্মাণের 90%-এর কাছাকাছি। 2023 সাল থেকে নাতাঞ্জ কমপ্লেক্সের দক্ষিণের পর্বতে খনন কাজ চালায় ইরান। যুক্তরাষ্ট্রের বিশ্বাস, সেখানে ভূগর্ভস্থ কোনো পারমাণবিক স্থাপনা তৈরি করছে তেহরান। তবে দীর্ঘদিন ধরেই ইরান দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, তাই এ নিয়ে চুক্তিতেও আপত্তি নেই তেহরানের। কিন্তু গেল বছরের যুদ্ধ ইরানকে তার ব্যালিস্টিক প্রযুক্তি ঢেলে সাজানোর বৈধতা দিয়েছে, যা নিয়ে কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান। নূর মোহাম্মদ, স্টার নিউজ। কোনো ফলাফল ছাড়াই শেষ হতে পারে রুশ ইউক্রেন শান্তি আলোচনা। আবুধাবিতে প্রথম দিনের বৈঠক শেষে সেই ইঙ্গিতই মিলেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই বৈঠকে কী আলোচনা হয়েছে তা নিয়ে কোনো মন্তব্যই করেনি মস্কো। আর হতাশা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বড় কোনো সুখবর ছাড়াই ত্রিপক্ষীয় এই বৈঠক শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। আবুধাবিতে শেষ হয়েছে ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনার প্রথম ধাপ। বুধবার শুরু হয় বহুল প্রতীক্ষিত এই আলোচনা। ত্রিপক্ষীয় এই বৈঠকে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। বুধবারের আলোচনায় আশাবাদী ইউক্রেন। সব পক্ষই বাস্তবধর্মী পদক্ষেপ ও কার্যকর সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব রুস্তেম উমেরভ। প্রতিনিধি দল মর্যাদাপূর্ণ ও টেকসই শান্তি অর্জনে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। তবুও উদ্বেগ যেন পিছু ছাড়ছে না ইউক্রেনের প্রেসিডেন্টের। প্রথম দিনের বৈঠক শেষে তার প্রতিক্রিয়ায় ছিল স্পষ্ট দুশ্চিন্তা, যা প্রমাণ করে যুদ্ধের এই ভার আর বইতে পারছে না কিয়েভ। যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধ করতে হবে। এটি বাস্তবায়নে আমাদের অংশীদারদের আগ্রাসী পক্ষের ওপর চাপ তৈরি করা উচিত। আগ্রাসীদের পুরস্কৃত করা উচিত নয়। যদি তা করা হয়, দিন শেষে রাশিয়া চুক্তি লঙ্ঘন করবেই। বৈঠক নিয়ে এখনই মুখ খুলতে নারাজ রাশিয়া। ক্রেমলিনের বিবৃতিতে বরাবরের মতোই কিয়েভকে চাপে রাখার কৌশলই স্পষ্ট হল। শান্তিপূর্ণ সমাধানের পথ সবসময় খোলা, তবে কিয়েভ থেকে যথাযথ সিদ্ধান্ত না আসা পর্যন্ত রাশিয়ার সামরিক অভিযান চলমান থাকবে। ইউক্রেনের সামরিক খাতের সাথে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে রাশিয়া যে হামলা চালাচ্ছে তা অব্যাহত থাকবে। চলমান বৈঠক নিয়ে এখনই আশাবাদী নয় মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, গেল 1 বছরে শান্তি আলোচনায় অনেক অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এখনও জটিলতা রয়ে গেছে, যে কারণে এবারের আলোচনা থেকে বড় কোনো সুখবর নাও আসতে পারে। ইফফাত খন্দকার, স্টার নিউজ। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভেনেজুয়েলার তেল কিনতে যাচ্ছে ভারত। এ নিয়ে আগামী সপ্তাহে ওয়াশিংটন ও দিল্লির মধ্যে একটি বাণিজ্য চুক্তি সই হবার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে $500 বিলিয়ন জ্বালানি ও প্রযুক্তি পণ্য কিনবে ভারত। আর রুশ তেল ক্রয় বন্ধের বিনিময়ে ভারতের উপর অতিরিক্ত 50% থেকে শুল্ক কমে 18% করবে যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভেনেজুয়েলার তেল কিনতে যাচ্ছে ভারত। তাই ভারতের ওপর অতিরিক্ত 50% শুল্ক কমিয়ে 18% করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি ওয়াশিংটন থেকে $500 বিলিয়ন জ্বালানি ও প্রযুক্তি পণ্য কিনবে দিল্লি। ট্রাম্পের চাওয়া মতো আগামী সপ্তাহেই এই সংক্রান্ত চুক্তি করতে যাচ্ছে ভারত। ইউক্রেন যুদ্ধবন্ধে মস্কোকে অর্থনৈতিক দিক থেকে ধাক্কা দিতেই ট্রাম্পের এ কৌশল। অন্যদিকে মাদুরোকে আটকের পর কার্যত ভেনেজুয়েলার তেল খাত এখন ওয়াশিংটনের নিয়ন্ত্রণে। তবে ভেনেজুয়েলার তেল কিনতে অতিরিক্ত দাম দিতে হবে ভারতকে। পরিবহন খরচেও কম ছাড় পাবে দিল্লি। ব্যারেল প্রতি ভারতের খরচ বাড়বে $6 থেকে $8। এতে বছরে ভারতের তেল আমদানির খরচ বাড়বে $9 থেকে $11 বিলিয়ন পর্যন্ত। ভারতের তেলের চাহিদার বড় অংশ পূরণ হয় চীন ও রাশিয়া থেকে। রাশিয়া থেকে দিন প্রতি 20 লাখ ব্যারেল তেল কিনত ভারত। আর ভেনেজুয়েলায় দিনে উৎপাদন হয় 9 লাখ ব্যারেল, যা ভারতের চাহিদাকে মেটাতে সক্ষম নয়।
Сейчас тоже можно усомниться в том, что Трамп говорит. প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে রাশিয়ার তেলের বদলে ভেনেজুয়েলার ও মার্কিন তেল কেনার জন্য চাপ দিচ্ছেন, কিন্তু বাস্তবে ভেনেজুয়েলার তেল উৎপাদন খুব বেশি নয়। সেখানে দৈনিক মাত্র 9.6 লাখ ব্যারেল তেল উৎপাদন হয়, যা ভারতকে দেয়া রাশিয়ার দৈনিক সরবরাহের তুলনায় কম। তাই ভেনেজুয়েলা কোনোদিন পুরোপুরি রাশিয়ার বিকল্প হতে পারবে না। Российскую, венесуэльскую и американскую нет. ভেনেজুয়েলা থেকে ভারতের তেল কেনার খবরে এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটা নতুন কিছু নয়, ভারতের সেই স্বাধীনতা আছে। শুধু আমরাই না, আন্তর্জাতিক জ্বালানি খাতের সব বিশেষজ্ঞই জানেন যে ভারতকে তেল ও জ্বালানি পণ্য সরবরাহে রাশিয়া একমাত্র দেশ নয়। ভারত সবসময় অন্য দেশ থেকেও এসব পণ্য কিনে এসেছে, তাই আমরা এতে নতুন কিছুই দেখছি না। তবে এটাই প্রথম নয়। 2019 সালেও ভেনেজুয়েলা থেকে $7.2 বিলিয়ন তেল কিনেছিল ভারত, যা ভারতের তেল আমদানির প্রায় 7%। কাজী শাহরিন, স্টার নিউজ। বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। এই অভিযানে 216 সন্ত্রাসীকে হত্যার তথ্য দিয়েছে পাক সেনাবাহিনী। নিহতদের ভারত মদতপুষ্ট সন্ত্রাসী বলে দাবি করেছে পাকিস্তান। সন্ত্রাসীদের হামলায় 36 সাধারণ মানুষ ও 22 জন সেনা সদস্য নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে। বালুচিস্তানে সন্ত্রাসী হামলায় বেড়ে যাওয়া এবং সাধারণ মানুষ নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বৃহত্তর স্বায়ত্তশাসন বা স্বাধীনতার দাবি করে আসছে বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি। গত শনিবার থেকে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে পাকিস্তান নিরাপত্তা বাহিনী। পাক আফগান সীমান্তে এলাকায় নিজেদের ফেলে যাওয়া অস্ত্রই এখন যুক্তরাষ্ট্রের গলার কাটা হয়ে উঠেছে। সেই অস্ত্র এখন চলে গেছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর হাতে। পাকিস্তানে বিপুল পরিমাণ খনিজ সম্পদকে ঘিরে ইসলামাবাদের সাথে বন্ধুত্ব বাড়ায় ওয়াশিংটন, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন অস্ত্র। ফলে আফগান সীমান্তবর্তী এলাকায় খনিজ সম্পদের উত্তোলনের পরিকল্পনা ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে খনিজ সম্পদ অর্জন। পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দহরম মহরম সম্পর্কের পেছনেও এই একই কারণ। ফলে অনেকটা অপ্রত্যাশিতভাবেই দুই দেশের বন্ধুত্ব দেখছে বিশ্ব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও দেশটির সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ। এই সম্পর্কের বিপরীতে যুক্তরাষ্ট্র যা ঘরে তুলতে চাইছে সেই পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে সশস্ত্র গোষ্ঠী। এসব গোষ্ঠীর হাতে যে অস্ত্র রয়েছে তাও আবার সেই আমেরিকারই তৈরি, যেগুলো 2021 সালে তালেবানের হাতে পরাজিত হবার পর আমেরিকান সৈন্যরা ফেলে গিয়েছিল। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। গণমাধ্যমটি বলছে, আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের হিন্দুকুশ পর্বতমালার আশপাশ ঘিরে বেশ কিছু তামার খনি রয়েছে, যেগুলো থেকে ওই খনিজ সম্পদ উত্তোলন করতে পারছে না পাকিস্তান। আগ্রহ থাকলেও যুক্তরাষ্ট্রের জন্যও তা কঠিন করে তুলেছে নিজেদের তৈরি ওই অস্ত্রই। সামরিক অভিযান চালিয়ে এসব অস্ত্র অবশ্য জব্দও করছে পাকিস্তান। সিএনএন বলছে, যুক্তরাষ্ট্রের তৈরি এমন শত শত রাইফেল, মেশিনগান ও স্নাইপার রাইফেল দেখিয়েছে প্রশাসন, যেগুলো জব্দ করা হয়েছে বিদ্রোহী বিভিন্ন গ্রুপের হাত থেকে। পাকিস্তান বলছে, দেশটির মাটির নিচে আরও অনেক খনিজ সম্পদ রয়েছে, যার মূল্য প্রায় $8 ট্রিলিয়ন। এসব খনিজ সম্পদের মধ্যে রয়েছে তামা, লিথিয়াম, কোবাল্ট, স্বর্ণ, এন্টিমনি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদার্থ। আর এসব দাবি ট্রাম্পকে আরও আগ্রহী করে তুলেছে পাকিস্তানের দিকে। গভীর হয়েছে অপ্রত্যাশিত সম্পর্ক। নূর মোহাম্মদ, স্টার নিউজ। গাজা ইসরায়েলি বর্বরতা থামছে না। যুদ্ধবিরতির মধ্যেই নিয়মিত চলছে হামলা। বুধবার ইসরায়েলি হামলায় উপত্যকায় নিহত হয়েছে অন্তত 23 ফিলিস্তিনি। নিহতদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মীও আছেন। নিহতদের 14 জনই গাজা সিটির বাসিন্দা। ভোরে গাজা সিটি ও খান ইউনিসের কামানের গোলা ও বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু ও আবাসিক ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, উত্তর গাজায় হামাসের ছোঁড়া গুলিতে এক সেনা মারা গেছে।